আজকে তাহলে আমরা রড আয়রন থেকে পরপর করে বলছি। আর কাস্ট আয়রন আমরা 4টে জেনেছিলাম, সেগুলোর সম্পর্কে মোটামুটি কোথায় কি কাজ করে সেগুলো বলে দিয়েছিলাম। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের গ্রে কাস্ট আয়রন, তারপরেই হচ্ছে আমাদের হোয়াইট কাস্ট আয়রন, ম্যালেবল কাস্ট আয়রন, প্রত্যেকটারই একটা নির্দিষ্ট, এবং সবার শেষে নডিউলার কাস্ট আয়রন। এগুলোর প্রত্যেকটার কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে। কি বললাম বুঝতে পেরেছো? এবং সেই হিসাবেই কিন্তু আমরা সেগুলোকে আবার ব্যবহারও করছিলাম। কাস্ট আয়রন তৈরি করছিলাম কি কি দিয়ে আমরা পড়েছিলাম। মূলত আয়রন, তার সঙ্গে ছিল কার্বন পার্সেন্টেজ অফ 2 থেকে 4%, এবং সিলিকন ছিল। পরে আবার অনেকগুলো জিনিসও আমরা অ্যাড করেছিলাম, সেগুলো দেখো নিকেল, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, এগুলো আমরা কখনো কখনো অ্যাড করেছি। এবং অ্যাডগুলো করছি কেন? অ্যাকচুয়ালি বেটার ইমপ্লিমেন্ট পাওয়ার জন্য, বেটারভাবে যাতে আমরা করতে পারি। ঠিক আছে? তো এর কারণের জন্যই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওইটা আমরা করেছিলাম। তো আজকে আমরা একদম চলে যাচ্ছি আর এক ধরনের আয়রন, সেটার নাম হচ্ছে রড আয়রন। ভেরি ইম্পর্টেন্ট একটা, আরওডি রড নয়, অ্যাকচুয়ালি স্পেলিংটা হচ্ছে WROUGHT, রড আয়রন। ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ অফ আয়রন, এবং আমাদের প্রচুর পরিমাণে ব্যবহারযোগ্য এই আয়রনটার আছে। তো এটা কি আবার না, ফার্স্টলি আমরা বলবো যে এটা হলো পিওরেস্ট ফর্ম অফ আয়রন। এটা হলো প্রথম, মানে সব থেকে যদি আয়রনের পিওর ফর্ম হয় সেটা হলো এই রড আয়রন। একে আরেকটা নামেও আমরা বলতে পারি, সেই নামটা কি দেখো, এটার নাম তোমরা শুনেইছো, প্লেন কার্বন স্টিল। প্লেন কার্বন স্টিল, দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন। তো ভালো কথা, এটা আমরা কেন বা করব, কি জন্য দরকার, সেটা একটু দেখার আমাদের দরকার আছে। তো রড আয়রনকে আমরা পার্টিকুলারলি দুটো প্রসেসের মাধ্যমে পাই। আগে তো আমাকে জানতে হবে যে আমরা কিভাবে পাই। ঠিক আছে? তো প্রসেসগুলো খুব দুর্দান্ত, এবং এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে? তো আমরা কোথা থেকে, মানে প্রডিউসটা করি কোথা থেকে, বা উৎপন্ন করি কোথা থেকে, এটা জানতে হবে। তো ডিউসড বাই প্রসেস নাম্বার 1, সেটা হচ্ছে পুডলিং ফার্নেস। পুডলিং ফার্নেস। আচ্ছা, তোমরা কেউ বলো তো, আমরা পিগ আয়রন পেয়েছিলাম কোন ফার্নেস থেকে? ব্লাস্ট ফার্নেস। হ্যাঁ, গুড। তাহলে পুডলিং ফার্নেস, LING কিন্তু এটা, হ্যাঁ LING, পুডলিং ফার্নেস থেকে আমরা কি পাবো? রড আয়রন। এটা একটা কিন্তু কোশ্চান, যে পুডলিং ফার্নেসের মাধ্যমে আমরা কি পাচ্ছি? রড আয়রন পাচ্ছি। আচ্ছা, রড আয়রন আসছে কোথা থেকে? তাহলে এর কাঁচামালটা কি? আমরা পিগ আয়রনের ক্ষেত্রে তো দেখেছিলাম আকরিক লোহা, চুন, কয়লা ইত্যাদিকে মিশিয়ে। ফার্নেস মানে কি, এক ধরনের চুল্লি তো নাকি? হ্যাঁ স্যার। ফার্নেস মানে চুল্লি, আর চুল্লিতে কি হবে? গলানো হবে, পরিষ্কার কথা, এছাড়া তো কিছু নয়। তো আমরা পিগ আয়রন মনে রাখো, পিগ আয়রনকেই এখানে কাঁচামাল হিসাবে ব্যবহার করব। এবং কি, পিগ আয়রন তো ছিল, অ্যাকচুয়ালি কি করছি এই ফার্নেসে, না তাকে রিফাইনিং করছি।
এটা থেকে কি আছে, রিফাইনিং। বুঝে যাচ্ছে তো নাকি? রিফাইনিং, রিফাইনিং করে আমরা কি পাচ্ছি, পিগ আয়রন পাচ্ছি। সরি 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 সরি, ভুল, আমি অ্যারোটা ভুল দেওয়া হয়ে গেছে, অ্যারোটা ভুল দেওয়া হয়ে গেছে, অ্যারোটা এদিক থেকে এদিকে হবে। এই যে দেখো, পিগ আয়রন থেকে, পিগ আয়রনকে আমরা কি করছি, রিফাইনিং করছি। কার কার ক্ষেত্রে বা কিসে, না পুডলিং ফার্নেসের মাধ্যমে। তবে গিয়ে আমি পাচ্ছি রড আয়রন, তবে গিয়ে আমি পাচ্ছি রড আয়রন। ঠিক আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। লাস্ট থেকে লাস্ট থেকে এইটা দিয়ে হবে। এবার দেখো, রিফাইনিংয়ে আমরা কি করছি, এইটা আমাকে কিন্তু জানতে হবে। রিফাইনিংয়ে আমরা কি করছি, না আমরা দেখো তো পিগ আয়রনে কি কি কম্পোজিশন ছিল। পিগ আয়রনে বলেছিলাম প্রথমে, পিগ আয়রনে কি কি ছিল, পিগ আয়রনে কি কি ছিল, এই ভুলে গেলে হবে কি করে, পিগ আয়রনে কি কি ছিল, পিগ আয়রন, পিগ আয়রন ভুললে হবে না, ভুললে হবে না। এফি প্লাস কার্বন প্লাস সিলিকন ছিল না, ছিল তো। এবং তার সঙ্গে সঙ্গে আলাদা অনেক কম্পোজিশন ছিল, ফসফরাস ছিল, গ্রাফাইট ছিল, এগুলো সব ছিল তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ তো স্যার। এই যে রিফাইনিং কথাটার মানে কি, রিফাইনিং কথাটার মানে হচ্ছে এই স্ট্রাকচার, মানে পিগ আয়রনের ভিতরে যা যা ছিল তার কিছু জিনিসকে বের করে দেওয়া হলো। কি কি রিমুভ করা হলো, দেখো রিমুভ, এইটাই ইম্পর্টেন্ট, আর কিছু না। রিমুভ, প্রথমেই হচ্ছে সিলিকন, প্রথমেই হচ্ছে সিলিকন। রিমুভটা কি করে দিলাম, সিলিকনকে রিমুভ করে দিলাম। আর কি করে দিলাম, না ফসফরাস যে ছিল সেটাকে সামান্য পরিমাণে আমরা বের করে দিলাম, ফসফরাস হয়েছে। আর কি করলাম, একটা ভালো জিনিস করে দিয়েছি আমরা, দেখো তো পড়েছিলাম না, গ্রাফাইট ছিল কিছু, না এটা এখানে লিখছি না, এটা এদিকে, এইগুলো থেকে শর্ট কোশ্চেনটা ক্রিয়েট করি। গ্রাফাইট, পিএইচআইটি, গ্রাফাইটটাকে কনভার্ট করে দিল কার্বনে, গ্রাফাইট ফর্মে থাকলো না, হয়ে গেল সেটা কি, পিওর কার্বনে। কি বললাম বুঝতে পেরেছ? এই জিনিসটা করে দেওয়ার জন্য আমরা রড আয়রনের যে আভ্যন্তরীণ বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, বৈশিষ্ট্য কিন্তু পরিবর্তন। বুঝতে পেরেছ? একটু বোঝা স্যার। গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। ব্যাস, গুড। হ্যাঁ স্যার। তো অ্যাকচুয়ালি যদি ফার্নেস টাকে বুঝতে হয়, হালকা করে আমি যদি একটু আইডিয়া দিই, কেন এটা আইডিয়া না দিলে হবে না। এখানে গলানো অ্যাকচুয়ালি হচ্ছে না, হচ্ছে কি একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত নিয়ে গিয়ে তার স্ট্রাকচারটাকে রিফাইনিং করা হচ্ছে। স্ট্রাকচার রিফাইনিং কীভাবে, কী কোন পদ্ধতিতে হয়, অ্যাকচুয়ালি হিট ট্রিটমেন্ট, ওটা আমরা জানবো, শিখবো। ঠিক আছে, তো স্ট্রাকচারে কি আছে একদম সিম্পলভাবে আছে, সিম্পল। অ্যাকচুয়ালি ধরে নিতে পারো, যদি একটা বক্স করি আমি, এইরকম একটা বক্স, এই দিকটা একটা চিমনি, এদিকে একটা, এটাই বক্স ধরে নে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি জ্বালানিটা এখান থেকে প্রোভাইড করা হচ্ছে, মানে ফ্লো, জ্বালানি ফ্লো। এই জায়গায় একটা র্যাক আছে, সেই র্যাকে আমার ওই আয়রনটাকে রাখা হবে, এই যে আয়রনটা, এটা হলো আমার এফি।
আয়রনটাকে রাখা হবে। কোন আয়রন? কোন আয়রন? রড পিগ আয়রন স্যার। একদম পিগ আয়রনটাকে রাখা হলো, ঠিক আছে। দিয়ে এই ওপরের স্ট্রাকচারটাকে ঠিক এইভাবে করা হয়, ওপরের স্ট্রাকচারটাকে ঠিক এরকম একটু কার্ভ করা হয়, ওকে। আর নিচে এখানটায় কার্ভ করে এইটা এরকম তুলে দেওয়া, মানে এইটা এরকম উপরের দিকে উঠে গেল, এটা চিমনি, বুঝতে পেরেছো? এটাও একটু এরকম করে দিয়ে এরকম লাগিয়ে দে। মানে মদ্দা কথাটা হচ্ছে যে আগুন বা ফায়ার এর ফ্লোটা যাতে এরকম হয়ে আবার এরকম বেরিয়ে যেতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছ? এবারে হ্যাঁ স্যার। এখানে অনেকগুলো মানে অ্যাকচুয়ালি এই জায়গাটাকে এখানটা একটা বালি টালি দেওয়া থাকে, একটা মানে কন্টেন্ট অফ বিভিন্ন ধরনের, সেটা আবার বল দেওয়া থাকে বিভিন্ন ধরনের ফার্নেসের ওপরে, সেগুলোকে ব্লুমস বলে। মোটামুটি 50 কেজির ওপরে দেওয়া যেতে পারে, ঠিক আছে, তার চেয়ে 50 কেজির মতন আর কি। এইরকমভাবে এই যে বলগুলো যেখানে যেখানে রাখা হবে সেগুলোর জন্য হোল করা থাকে, ঠিক আছে। ঘটনাটা যেটা হলো, আমাকে ওর গ্রেন স্ট্রাকচার ফর্মুলেশনটাকে ঠিক করতে হবে। তো এইখানে আমরা যদি আয়রনটা দিই আর এই জায়গাটা থেকে যদি আমরা ফায়ারটাকে বা আগুনটাকে ট্রান্সফার করি, এটাকে এইখানটায় ধরো হিট দেওয়া হচ্ছে, ধরে নিতে পারো আর কি। এতে সুবিধাটা মানে কীরকম ধরনের হচ্ছে, পিগ আয়রনের ভেতরে তো পিগ আয়রনের যতগুলো আমরা ফরমেশন দেখব বা ছোট ছোট ফর্ম দেখব, সেখানে এই সামনে এই জায়গাটাকে হার্থ বলে, একটু জানতে হবে, না হলেও একদম না বলে এড়িয়ে গেলে হবে না। এই জায়গাটাকে আমরা বলি হার্থ, কি বলি? হার্থ বলি। এই জায়গাটাতে আমরা ওইগুলো রেখে দিলাম, আর এই জায়গাটা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আমরা সেই সোর্স অফ ফায়ার রেডি করি, দিয়ে আস্তে আস্তে করে ফ্লো করানো হয়। এই দিকে মানে বেরিয়ে যাচ্ছি, এটাকে ফ্লু বলতে পারি, মানে ফায়ার ফ্লুটা বেরিয়ে যায়। এই যে জায়গাটা, এই জায়গাটা একটা হোলের মতন হচ্ছে তো, মানে এই যে কনজাস্টেড এরিয়াটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটা একটা তো একটা হোলের মতন তো হচ্ছে তৈরি, ঠিক ওই পার্টিকুলার এই জায়গাটাকে আমরা কিন্তু বলি পুডলার্স হোল, পুডলার্স হোল, ওকে না? বুঝতে পারলে না? হ্যাঁ স্যার। এইভাবে আমরা জাস্ট কি করছি, তার ভেতরে তার স্ট্রাকচার যেটা, সেই স্ট্রাকচারটাকে পুরোটা আমরা কিন্তু মেল্টিং পয়েন্টে নিয়ে যাচ্ছি না, জাস্ট তাকে মেল্টিং পয়েন্টের কাছাকাছি নিয়ে গিয়ে তার গ্রেন স্ট্রাকচারটাকে চেঞ্জ, গ্রেন মানে আণবিক গঠন, এই গঠনটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, যাকে আমরা বেসেমার কনভার্টার বলি। একটা স্ক্র্যাপ দিই, একে বেসেমার কনভার্টার বলি। তার মাধ্যমে একটা রিফাইনিং মোল্টিং মেল্টার ওর উপর দিয়ে পাঠিয়ে আয়রনের সিলিকেট স্টেজ যেটা থাকে সেটাকে আমরা রিমুভ করার চেষ্টা করি, ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলার যে ব্লকগুলো, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক থাকে, সেইগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি ব্লুমসের মতন থাকে, ওগুলো রেক্ট্যাঙ্গুলার সারফেস অনুযায়ী দিলে সুবিধা হয়, মানে এই ফ্লোটা গায়ে লাগতে সুবিধা হয়। কি বললাম বুঝতে পেরেছ? তারপরে রোলিং মিলে নিয়ে গিয়ে আবার তাকে রোলিং করে নিয়ে রড আয়রনের বিভিন্ন রকমের শেপে, মানে এই জায়গাটা আমরা স্কোয়ার ফর্মটা দেওয়ার চেষ্টা করি, ভেতরেটা এই জায়গাটায় দিলে সুবিধা হয় আর। তারপরে তাকে গিয়ে আবার আমরা কোনো একটা রোলিং মিলে গিয়ে তার বিভিন্ন যে শেপে দরকার সেই শেপটা আবার পরে দিয়ে দিতে পারি। তো এই হলো মূল মানে পুডলিং ফার্নেসের মূল অ্যাক্টিভিটি। চেঞ্জ করছে কিছু না, তার নিজের ক্যারেক্টারিস্টিক্সটাকে চেঞ্জ করে নিচ্ছে, রিমুভ করছে সিলিকন, সিলিকনটাকে প্রায় তুই ধরে নিতে পারিস রিমুভ করে দেয়, ফসফরাসকেও কিছুটা রিমুভ করে দেয়, কিছুটা ভালো পার্সেন্টেজই রিমুভ করে দেয়, আর সব থেকে চেঞ্জেবল যেটা গ্রাফাইটটা যেটা ছিল সেটাকে পুরো কার্বনে আবার পরিণত করে দেয়। এই হলো মোটামুটি একটা জিনিস। তো এই আয়রনটা এতটা কেন, মানে আমরা যতগুলো আয়রন পড়বো না, সবচেয়ে পপুলার আয়রন হচ্ছে এই রড আয়রন, সবচেয়ে পপুলার। তো এই জন্য এটা না পড়িয়ে আমি যদি কোশ্চেন অ্যান্সারে চলে যাই একটু সমস্যা হবে, তাই আমি বাধ্য হয়ে এটা করলাম, কারণ অনেক জিনিস আছে যেগুলো আমাকে একটু জেনে তারপরে কোশ্চেন অ্যান্সারে গেলে আমাদের
খুবই সুবিধা হবে। তো আমি চেষ্টা করছি খুব অনেকগুলো জিনিসকে হয়তো যেটাকে একদম না বললে নয় সেইগুলো বলে আমি এগিয়ে যাচ্ছি। তো আমাদের নেক্সট কি জানতে হবে, একদম জানা উচিত, আমাকে জানতে হবে কেন রট আয়রন এতটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তাই রট আয়রনের কম্পোজিশন জানতে হবে। মোটামুটি রট আয়রন কীভাবে প্রস্তুত হয় তার একটা প্রসেস পুডলিং ফার্নেসে, সেটা তো জানলে নাকি? এটা জানলে না, অসুবিধা আছে? না না স্যার। স্যার, না স্যার, কোনো অসুবিধা আচ্ছা, আর একটা প্রসেস হচ্ছে বায়ার প্রসেস বলা হয় বা অ্যাস্টন প্রসেস বলা হয়। ওটা আমি পরে আসছি। ওটা না মানে জানলে তো সবই তো জানা উচিত। একটা জিনিস তৈরি হয় বিভিন্ন রকমের মাধ্যম দিয়ে তো তৈরি হয় নাকি? তো আমাদের কাছে পুডলিং ফার্নেসটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই আমি পুডলিং ফার্নেসটাকে নিয়ে একটু বেশি বললাম। এরপরে চলে এসো রট আয়রনের কম্পোজিশন। আমাদেরকে কিন্তু কম্পোজিশন জানতেই হবে এবং চেষ্টা করব এটার মনেও রাখার। এইবার যদি বলো একটু কঠিন কিছু যদি লাগে, এই কম্পোজিশনকে মনে রাখাটা আমাদের ক্ষেত্রে একটু কঠিন হবে। আস্তে আস্তে করে চেষ্টা করব, হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, একদিনে মনে থাকবে না। এটাকে আমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে? তো কি কি থাকে আগে আমরা দেখে নিই। প্রথমে আমি লিখছি কার্বন। প্রথম আমরা লিখলাম কার্বন। কার্বন থাকছে, আচ্ছা 1 নম্বরে আমরা লিখি কার্বন। কার্বন কতটা থাকে সেটা আমরা দেখব না, 0.02, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 0.3%, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার্বন। কারণ পিগ আয়রনকে ব্যবহার করতেই পারিনি, তার একটা প্রধান কারণ ছিল কার্বন ছিল বলে। তাহলে এখানে তো কার্বন আছে, তার কতটা পার্সেন্টেজ কার্বন আছে দেখো, 0.02 থেকে 0.03% কার্বন আছে। সেকেন্ড কি আছে? সিলিকন। বলে স্যার সিলিকনকে কি যে রিমুভ করে দিলেন? তো হ্যাঁ, রিমুভ তো করেছি, কিন্তু বেঁচে কতটুকু আছে দেখো, 0.1 থেকে 0.2%। এটা 2 লেখাটাই ভালো হবে। কথাটা কি বললাম বুঝতে পেরেছো? 3 নম্বরে চলে এসো, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজটা কি না, 0.02 টু 0.1%, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বরে চলে এসো, কি থাকে না, সালফার। সালফার থাকছে, সালফারটা কত থাকছে, 0.02 থেকে 0.04%। তারপরে থাকছে কি না আমাদের কাছে, যেটাকে আমরা অল্প পরিমাণ রিমুভ করে দিয়েছিলাম, ফসফরাস। এই ফসফরাসটা 0.05 থেকে আমাদের 0.2% থাকছে। এতগুলো সুন্দর কম্পোজিশন, এটা একটি অ্যালয় এবং এটাও আবার মানে এই অ্যালয়টা আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, তাই এটা এতটা বেশি আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তাহলে মোট কত হলো, মোট কত হলো এটা আমাকে জানতে হবে না, মোট কত হলো। তো এগুলোকে যদি আমরা সব থেকে টপ সবগুলো কমপ্লিট, এগুলো সব বেছে বেছে যে কোনো দুটো করে। এবারে দেখো এখানে আছে কতটুকু, আমরা যদি একটু সিম্পল যোগ করি, সিম্পল যোগ কেমন না, 0.03, 0.2 তাহলে নেই 0, 0.1 নেই 0, 0.04 আর কি 0.2 তাহলে 0। এটাকে যোগ করে দিই, তাহলে এটা দেখো 7 আর এটা হচ্ছে 2, 3, 4, 5, 0.57%। ভেরি ভেরি স্যার ইম্পর্টেন্ট কেন না, আউট অফ 100 অনলি 100%-এর ভিতরে অনলি 57%, সরি 0.57% অ্যাকোয়ার করছে কম্পোজিশনগুলোকে। কি বলছি তাহলে, রেস্ট কি আছে, রেস্টে কি আছে, 99.43% আছে আয়রন। 99.43% আছে আয়রন। কেন আমরা রট আয়রনকে পিওরেস্ট ফর্ম অফ আয়রন বলা হয়,
একটু বোঝা গেল হ্যাঁ স্যার। নাকি হ্যাঁ স্যার। বুঝতে পারলে না? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ স্যার। এই স্যার এটা তো বুঝলাম, আপনি সব কিছু তো করে দিলেন। আর এটার নাম কি বলেছি আমরা? রট আয়রন অর প্লেন কার্বন স্টিল। বলি স্যার আপনি আমাদেরকে তো এরকম কার্বন স্টিল অনেক কিছু বলেছেন, কেন আমরা দেখো তো ভালো করে, হাই কার্বন স্টিল পড়েছি না? পড়েছি না পড়িনি? মিডিয়াম কার্বন হ্যাঁ স্যার, স্টিল পড়ে দিচ্ছি। পড়েছি, তাই না? মাইল্ড স্টিল পড়েছি। বলছে এগুলো কোথা থেকে এসছে? এগুলো এসছে কোথা থেকে? সব এসছে রট আয়রন থেকে, সব এসছে রট আয়রন থেকে। কেন আমাদের রট আয়রন এতটা ইম্পর্টেন্ট এবারে বোঝা গেছে? এগুলোর জন্মটাই হয়েছে আমাদের হাই কার্বন স্টিল বলো, মিডিয়াম কার্বন স্টিল বলো, মাইল্ড স্টিল বলো, স্টিল বলো, ডেড মাইন্ড বলো, যা 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 কিছু আজকে আমরা যে স্টিল স্টিল বলে চিৎকার করছি, সেই স্টিলটা আর কেউই নয়, সেগুলো সবই রট আয়রন, দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন। ঠিক আছে? তাহলে স্যার লো, মিডিয়াম, হাই হলো কি করে? এই যে এই যে এই ভদ্রলোকটা আছে না, এই ভদ্রলোকের কাজ কি না? নরম থেকে শক্ত করে দেওয়া, নরম থেকে শক্ত করে দেওয়া। যত হাই কার্বন তাহলে কার্বনের পার্সেন্টেজ বেশি, মিডিয়াম কার্বন কার্বনের পার্সেন্টেজ একটু কম, মাইল্ড স্টিল বা একদম ডেড মাইল্ড সেটাতে একদম কম। মদ্দা ব্যাপার হলো রট আয়রনে, রট আয়রনের কার্বনের পার্সেন্টেজ এর উপর ভিত্তি করে আমরা কি তাহলে বিভিন্ন প্রকার আমরা এই ধরনের কার্বন যুক্ত মাইল্ড স্টিল বা রট আয়রন পেতে পারি? হ্যাঁ কি স্যার, পারি। ঠিক নাকি না ঠিক না? ঠিক স্যার। এটা কি ঠিক না ঠিক নয়? এইবারে ঠিক। জাস্ট জাস্ট আমরা রট আয়রনের সঙ্গে কি যুক্ত করে দিচ্ছি? কার্বন। কার্বনকে আস্তে আস্তে যোগ করছি, আর রট আয়রনের পরিবর্তে আমরা এক এক ধরনের স্টিল পাচ্ছি। তো চলো সেটা ব্যবহার করার আগে বা সেটাকে জানার আগে আমরা একটু জেনে নেব যে রট আয়রনের প্রপার্টি কি বলছে। কারণ আমরা প্রপার্টি অনুযায়ী তো আমরা ওই জিনিসটাকে লাগাই, তাই না? প্রপার্টি অনুযায়ী আমাদেরকে তো জিনিসটাকে ব্যবহার করতে হয়, এটাই তো নিয়ম। তো সেই কারণের জন্য একটু দেখে নিই যে প্রপার্টিজ কি বলছে। তাহলে আমরা নেক্সট জেনে নিচ্ছি প্রপার্টিজ, প্রপার্টিজ অফ রট আয়রন, প্রপার্টিজ অফ রট আয়রন, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা ক্লাস ভালো লাগছে? হ্যাঁ স্যার। এগুলো জিনিসটা বুঝতে ভালো লাগছে, ইন্টারেস্ট লাগছে? হ্যাঁ। কি বলছি বুঝতে পেরেছো? তো চলো দেখি হ্যাঁ স্যার। আমাদের একটা প্রথম প্রপার্টি কি কি প্রপার্টি আছে দেখো না। এটা ম্যালিয়েবল। আচ্ছা ম্যালিয়েবল, এল এল ই এ বি এল ই, হ্যাঁ ম্যালিয়েবল এবং ডাকটাইল, অ্যান্ড ডাকটাইল। আচ্ছা ম্যালিয়েবল অ্যান্ড ডাকটাইল হলে এতে সুবিধা কি আছে না? এগুলোকে সহজে আমি দেখো, ম্যালিয়েবল কি বলেছিলাম মনে করো এইগুলোতে পড়া যাবে। ম্যালিয়েবল মানে সিটে পরিণত করা যায়, সিট। ডাকটাইল মানে তারে পরিণত করা যায়। তাহলে যদি সিট বা তারে একে উভয়ই তৈরি করা যায়, তাহলে একে দিয়ে আমরা স্ট্রাকচারাল ওয়ার্ক তৈরি করতে পারি। স্ট্রাকচারাল ওয়ার্ক যেখানে আমরা মানে গঠনিক কোনো কাজ, সেখানে বাঁকাতে হবে, এদিকে টানতে হবে, সেদিকে ইয়ে করতে হবে, বা স্ট্রাকচারাল ওয়ার্কে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। কি ঠিক না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে বোঝা যাচ্ছে তো নাকি না অসুবিধা হচ্ছে? আচ্ছা এতে দেখো কি থাকছে না, টাফনেস থাকে, এটা টাফ, শক রেজিস্ট্যান্স, শক রেজিস্ট্যান্স,
রেজিস্ট্যান্ট কথাটা TANT, হ্যাঁ রেজিস্ট্যান্ট, ঠিক আছে। এইটাতে যদি থাকার জন্য আমরা মোটামুটি তুমি টেনসাইল স্ট্রেংথ ধরে নিতে পারো, টেনসাইল স্ট্রেংথ TH মোটামুটি ধরে নিতে পারো 350 নিউটন পার স্কোয়ার মিটার, নিউটন নিউটন পার স্কোয়ার মিটার, ঠিক আছে। স্যার 2 নম্বরটা কি লিখেছে? এতটা আমরা টেনসাইল স্ট্রেংথ দিতে পারি, টান অনুভব করতে পারি, যেহেতু টাফ। টাফ মানে কি বলেছিলাম, সহ্য ক্ষমতাটা বেশি, শক রেজিস্ট্যান্স, হঠাৎ করে ধাক্কা লাগলে এর কিছু হয় না, রেজিস্ট করে দিতে পারে। তাহলে এগুলো থেকে যেহেতু এই বৈশিষ্ট্যগুলো আছে, তাহলে এগুলোকে কোথায় ব্যবহার করছি দেখো, দুর্দান্ত জায়গায়। ক্রেন, ক্রেন দেখেছো তো সকলে? হ্যাঁ স্যার। ক্রেনের যে হুক, ক্রেনের যে হুক এইগুলো তৈরি করছি, ক্রেনের যে চেন লিঙ্ক, CH বারবার লিখে বলছি, ক্রেনের যে লিঙ্ক, লিঙ্ক মানে লিঙ্ক কাকে বলে জানো? ধরো এই যে চেন, আবার এদিক থেকে এটা এরকম, আবার এটা থেকে এটা এরকম করে তো চেনটা বাড়ে, এইগুলো এক একটাকে বলা হয় লিঙ্ক, ওকে। তো ওটাও তৈরি করা হচ্ছে এখানে, প্লাস নাটস অ্যান্ড সব থেকে ভেরি ইম্পর্ট্যান্ট রেলওয়ে কাপলিং, রেলওয়েজ কাপলিং। দেখো এবারে আস্তে আস্তে কি আমরা ইকুইপমেন্ট সম্পর্কে, যে লোহা ব্যবহার হয় সবই তো দেখি লোহা, অ্যাকচুয়ালি কি যে লোহা, কোথায় লোহা আর কোন লোহাটা কোথায় ব্যবহার হয়, আস্তে আস্তে একটু আইডিয়া হচ্ছে না? আস্তে আস্তে একটু আইডিয়া হচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার। 3 নম্বরে হ্যাঁ, চলে এসো, 3 প্রথমে নম্বরে। আচ্ছা, যেটা এখন বলতে যাচ্ছি সেটা একদম সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট, কি না, সল্ট ওয়াটারে, সল্ট ওয়াটারে রাখলে কিছুই হয় না, কিছুই হয় না, মানে কোনো এফেক্ট নাই। আচ্ছা, যদি এফেক্ট এমনি লোহা আমাদের ঘরে রাখছি গ্রিল ট্রিল, সেগুলো মরচা পড়ে যাচ্ছে, আর জলে পড়ে আছে এত দিন দিন, আবার সেই জলটা মিষ্টি জল নয়, সেই জলটা আবার কেমন, সে জলটা হলো নোনতা। তাহলে জাহাজ, জাহাজের বডি ইত্যাদি ইত্যাদি এইসব যে পুড়ে আছে দিন দিন ধরে, তাদের কি তাহলে স্যার কিছুই হয় না? আর সেগুলো তৈরি তো হয় এই রট আয়রনে, তাই না? কেন না, এই একমাত্র আয়রন যা সল্ট ওয়াটারে কিছুই হয় না। তাহলে কি আমরা বলতে পারি যে মেরিন ওয়ার্ক, মেরিন 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 ওয়ার্কে আমরা একে ব্যবহার করতে পারি? কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই প্রথমে কি লিখেছেন? কথা কেটে কেটে যাচ্ছে। না স্যার, বলছি প্রথমে যে কাজটা কি লিখেছেন? স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল গঠন, গঠন, গাঠনিক। দন্তনস্বই না দন্তন দীর্ঘই, আমি বাংলায় কাঁচা, আর দন্তনের দীর্ঘই হবে মনে হয়, না দন্তনের হস্যই, গাঠনিক লিখে নাও, ঠিক আছে। আচ্ছা, স্ট্রাকচারাল ওয়ার্ক মানে ধরো একটা বড় জায়গায় গেছো, সেখানে এই যে পাইপ বা ইয়ে ফিগার টিগার দিয়ে এরকম সব স্ট্রাকচার তৈরি করা হয় না, এরকম পরপর পরপর ধরো স্ট্রাকচার আছে, ঘরের স্ট্রাকচার হয় এখন, দেখতে তো পাচ্ছ ঘরের যে স্ট্রাকচারগুলো এরকম সব তৈরি হয় তো নাকি, হ্যাঁ স্যার। ওইটাকে স্ট্রাকচার বলে, ওইটাকে স্ট্রাকচার বলে। ধরো একটা বড় স্টেডিয়াম, বড় স্টেডিয়ামের উপরের ছাদগুলোকে, সেখানে কি ঢালাই হয়, এই বিভিন্ন লোহা দিয়ে সেট তৈরি করা হয়, তাই না, ওইগুলোকে স্ট্রাকচার বলে, স্ট্রাকচারাল ওয়ার্ক। এবার দেখো সামান্য ম্যাগনেটিজম থাকে, কি থাকে, ম্যাগনেটিজম। এটাতে কি সুবিধা হচ্ছে না, আমরা ম্যাগনেট তৈরি করতে গেলে কাঁচা লোহা লাগে, এটা তো আমরা শুনেছি স্যার। তো যেহেতু টেম্পোরারি এটা ম্যাগনেটিজম হয়, তাই আমরা ডাইনামো, দেখেছো ডাইনামো,
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ডাইনামোর যে ম্যাগনেট কোর 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 ডাইনামোর একটা কোর হয় তো ম্যাগনেটের জন্য, ম্যাগনেটিক কোর, যেখান থেকে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয়, সেইটা তৈরি করতেও আমরা ব্যবহার করি। ঠিক আছে, 5 নম্বর লিখে তো শেষ হবে না, মানে এত কেন, প্রথমেই বলেছি এটা কেন এত ইম্পর্ট্যান্ট বলেছি তো নাকি। করোজান, করোজান মানে কি রে? SION, আজকে এত ভুলভাল লিখছি কেন, পেন টেনে নিচ্ছে নাকি? হ্যাঁ, করোজান রেজিস্ট করতে পারে, রেজিস্ট্যান্ট। করোজান মানে কি বলতে পারবে? মানে সহজে সহজে মরিচা টরিচা পড়ে না। করোজান মানে অ্যাকচুয়ালি হচ্ছে অশুদ্ধি। কারণ লোহাতে যদি মরিচা পড়ে যায় তাকে তো অশুদ্ধি বলবো। তো করোজান রেজিস্ট্যান্ট, ঠিক আছে, করতে পারে। তাহলে এটা এই ধর্মটা আছে বলে আমরা কি করছি, এগ্রিকালচারে, এগ্রিকালচার মানে কি বোঝো? এগ্রিকালচার মানে বোঝা আছে? বলো, এগ্রিকালচার কথাটার মানে কি বোঝা আছে? এগ্রিকালচার না মানে চাষবাসের কাজে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট মেশিনারি ইত্যাদি যে ব্যবহার হয়, তার তৈরি করতে যে লোহাটা লাগানো হয় সেই লোহাটা আর কেউ না, রড আয়রন। বুঝতে পেরেছ? এটা কি বোঝা গেছে এত দূর? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভালো লাগলো নতুন কিছু জিনিস শিখলে? হ্যাঁ হ্যাঁ স্যার। চলো নেক্সট, আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে এবং প্রপার্টি আছে। কি না, ফোরজিং করা যায় সহজে। কত নম্বর লিখেছিলাম খেয়াল নেই রে, কত নম্বর লিখেছিলাম ওটা? 5 নম্বর। 5 নম্বর স্যার। 6 নম্বর না 7 নম্বর হবে? স্যার 6 নম্বর হবে। 6 নম্বর হবে। আচ্ছা, লিখে দিতে পারো সহজে ফোরজিং করা যায়। ফোরজিং, ফোরজিং কি স্যার? ফোরজিং দেখেছো নাকি না দেখোনি? সহজে কামারশালা স্যার। হ্যাঁ, গুড, ভেরি গুড। কামারশালা, লোহাকে পিটিয়ে পিটিয়ে কিছু জিনিস তৈরি করা হয়, তাই না? তো হ্যাঁ সেই স্যার। যে লোহাটাকে যে পিটানো হবে তাকে তো সহ্য করতে হবে, সেই আগুন, আগুনে পেটানো হচ্ছে ধুমধাম করে, তো সেগুলো তো সেই লোহাটাকে সহ্য করতে হবে, সেই ক্ষমতাটা তো লাগবে। কি বুঝতে পেরেছিস? তো এখন হ্যাঁ স্যার। সমস্যাটা হচ্ছে, তাহলে ওই রকম যদি এই লোহাটার ভিতরে যদি সেই ক্ষমতাটা থাকে, তাহলে আমরা যদি সহজে একে ফোরজিং করতে পারি, বিভিন্ন রকমের কাজ আমরা করতে পারি। সবচেয়ে ভালো কথা জানো, এর টেম্পারেচার বিশাল, সহ্য করতে পারি প্রায় 850 ডিগ্রি থেকে প্রায় 1350 ডিগ্রি পর্যন্ত আমরা মানে টেম্পারেচারে কাজ করতে পারি। বুঝতে পেরেছো? মানে এতটা সুন্দর স্ট্রাকচার, টেম্পারেচার মুভমেন্ট পাওয়া যায় বলে এইটা দিয়েই আমরা তৈরি করছি। দেখো পাইপ, পাইপ পাইপ পাইপের সঙ্গে আমরা যে দেখো বিভিন্ন ফ্লেঞ্জ লাগাই পাইপে, দেখবে বিভিন্ন ধরনের ফ্লেঞ্জেস, এইগুলো আমরা কিন্তু এই রড আয়রন দিয়েই তৈরি করা হয়। কি দুর্দান্ত না ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রায় তো ম্যাক্সিমাম যে আমাদের চোখের সামনে যে সমস্ত লোহাগুলো ব্যবহার যে হয়েছে যে সব জায়গায় লোহাটা, সেই সব লোহার প্রায় কি 90% এই রড আয়রন থেকে তৈরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে রড আয়রন আমাদের ক্ষেত্রে বা আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট, এর সম্পর্কে আমাদেরকে সত্যি জানা দরকারটা না ছিল না ছিল না? ছিল স্যার। ছিল। এই জন্য রড আয়রন আমাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ইম্পর্ট্যান্ট। এবং তার একটাই কারণ, দ্যাট ইজ দ্য পিওরেস্ট, বারবার বলছি, পিওরেস্ট ফর্ম অফ আয়রন, পিওরেস্ট ফর্ম অফ আয়রন। এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে কোশ্চেন এসছে, যে বলে
আয়রনের ভিতরে কোন আয়রন হলো পিওরেস্ট ফর্ম। আমরা চোখ কান বন্ধ করে রেখে, চোখ কান বন্ধ রাখা যাবে না, চোখটা খোলা রাখতে হবে না, টিক মারতে হবে তো, তাই লিখে দেবো আমরা রট আয়রন। ওকে, এতটুকু কি বোঝা গেছে সকলের? হ্যাঁ স্যার। আশা করি রট আয়রন সম্পর্কে আমি একটু তাড়াতাড়ি করছি কেন, যাতে একটু সিলেবাসটাকে টেনে নিয়ে যেতে পারি। তো রট আয়রন মোটামুটি একটু বুঝেছি একটু, আর যদি কিছু বাকি থাকে তাহলে সেটা আমরা কোশ্চেন আলোচনা করার সময় আমরা দেখে নেব। এবারে একটা দুর্দান্ত জিনিস জানবো, সেটা হচ্ছে স্টিল। সেটা হলো স্টিল। আচ্ছা, আমরা স্টিল স্যার সবাই জানি, স্টিল স্যার আমরা সকলেই জানি। স্টিলকে সবার প্রথম ডাকা হয় প্লেন কার্বন স্টিল। প্লেন কার্বন স্টিল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লেন কার্বন স্টিল। স্টিল অ্যাকচুয়ালি আমরা যদি বলি, যদি তোমাকে কখনো প্রশ্ন আসে যে স্টিল ইকুয়াল টু, মানে এরকম অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, স্টিল ইকুয়াল টু, এখানে দিয়ে দিল আয়রন প্লাস ড্যাশ 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 ড্যাশ, আমরা সুন্দর করে এখানে লিখব কার্বন। সুন্দর করে লিখব কার্বন। তাহলে কি হলো? স্টিল হলো একটি অ্যালয় বা সংকর, আয়রনের সংকর। ঠিক আছে, সেই সংকরটা কিসের? আয়রন এবং কার্বনের। আচ্ছা, এইটুকু কি বোঝা যাবে? এইটুকু কি বলা যাবে? হ্যাঁ স্যার। ব্যাস। এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রয়োজনে টাইপ অফ প্রপার্টি রেডি করার জন্য আমরা এক্সট্রা অনেক কিছু মেশাতে পারি, বাট যেটা আয়রন পার্সেন্টেজ, কার্বন পার্সেন্টেজ, এটা ফিক্সড থাকবে। তার সঙ্গে আমরা কি করব? ওইগুলোকে অ্যাড করব। যেখানে কার্বনটাকে আমরা 0 থেকে 1.5% পর্যন্ত ম্যাক্সিমাম বাড়াবো। এইটা একদম ভিভিআই। এইটুকু কথাটা লিখলাম। কতটুকু লিখলাম? আপ টু 1.5%। কারণ পুরো এইটার ওপর ডিপেন্ড করে আমরা নতুন একটা টপিক শিখব, দ্যাট ইজ কল্ড হিট ট্রিটমেন্ট। এটা আমরা শিখব। তো ওখানে এই যে 1.5% কার্বনের যে কি ইতিহাস, সেটা আমরা জানবো, বা এই স্টিলগুলো কেন এরকম ভ্যারাইটি করতে হলো আমাদের, ওটা আরো ভালো করে জানবো। তো এখন চলে আসি এই স্টিলে তাহলে কার্বন কতটুকু থাকলো? 1 থেকে 0 থেকে 1.5। একদম। তাহলে 0 থেকে 1.5 বলেছি, তাহলে পার্সেন্টেজ অফ কার্বনের ওপর ডিপেন্ড করে আমরা কি এই স্টিলটাকে নামকরণ করতে পারি, মানে ক্লাসিফিকেশন করতে পারি? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একদম। তাহলে দেখে নি একটু পার্সেন্টেজ অফ দি কার্বনের ওপর ডিপেন্ড করে আমরা কি করেছি, কি জেনেছি আর কি করেছি, কত ভাগে ভাগ করেছি। একটু ছোট ছোট করে লিখছি যাতে আমরা মানে আমরা বুঝতে পারি আর কি। ছক দিয়ে লিখলে ভালো লাগতো, তো ছক দিয়ে লেখাটাই চেষ্টা করব নাকি, না এমনি লিখছি। দেখো একটু ভালো করে লেখা, দেখো প্রথমেই লিখছি আমরা পার্সেন্টেজ অফ কার্বন। পার্সেন্টেজ অফ কার্বন প্রথম কলামটায়। তাহলে তখন তাকে কি নামে ডাকা হবে? তখন তাকে কি নামে ডাকা হবে? এবারে একটাই জিনিস জানবো যে এটা করে আমার লাভ কি হলো, ইউজ কোথায় করব। তিনটা জিনিস আমরা জানবো। কি ঠিক আছে? অসুবিধা নেই তো? প্রথম দেখো, 0.1 থেকে আমরা 0.125%, পার্সেন্টেজ ভালোভাবে খেয়াল করো, 0.1 থেকে 0.125। কি নাম স্যার এটা? আমরা এটাকে নাম দিয়েছি ডেড মাইল্ড। ডেড মাইল্ড। ওকে, ডেড মাইল্ডটাকে ব্যবহার করা হবে কত? যেহেতু এটার প্রচণ্ড পরিমাণে ডাকটাইল মানে কি বলেছি আবার, তারে পরিণত করা যাবে। মনে রাখার কৌশল বারবার বলছি, এইভাবেই মনে রাখবে। তাই এটা থেকে কি আমরা স্টিলের যে রড যে তৈরি হয়, এই রড মানে ROD,
স্টিলের রড, সিট এইসব কি তৈরি করতে পারবো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট কি বলছে, পার্সেন্টেজটা কত একটু দেখে নিই না। নেক্সট পার্সেন্টেজটা বলছি 0.15 থেকে 0.3%। বাহ, দুর্দান্ত। এটাকে কি বলে না, এটা আমাদের সবচেয়ে পরিচিত লোহা, মাইল্ড স্টিল। এটাকে কি বলা হয়? মাইল্ড স্টিল। আচ্ছা, এটা সফট, এটা তো আমরা অবশ্যই জানি আয়রনের ভিতরে এটা সফট, এবং এটা ডাকটাইলও, তাই আমরা কনস্ট্রাকশনের কাজে লাগাতে পারি। এবং সবচেয়ে বেশি ব্যবহার জেনারেল ওয়ার্কশপ। আমি এই লোহাটাকে দিয়ে যা কিছু করতে পারি, যেহেতু এটা আমাদের ক্ষেত্রে মোটামুটি একটা ইম্পর্ট্যান্ট, নরম বলে। এছাড়া স্পেশালি আমরা কি জানি একটু আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে বয়লার। আচ্ছা, বয়লার সম্পর্কে কেউ জানো কি? বয়লার, হ্যাঁ স্যার। আর কিছুদিন আগে বয়লার দেখে এসছি কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোথায় দেখেছি আমরা? কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন। গুড। ব্রিজ ওয়ার্কের জন্য আমরা এটা ব্যবহার করি। তো থার্মাল পাওয়ার তোমরা অলরেডি আজকে ভিজিট করে ফেলছো বলে বয়লারটা জেনে গেছো। তো বয়লারের প্লেটগুলো আমরা কিন্তু এই প্রকার কার্বনযুক্ত লোহা, নাম কি হয়েছে তার? মাইল্ড স্টিল। ওকে, নেক্সট চলে আসি 0.3 থেকে 0.5%। ওকে, এটাকে আমরা কি বলছি? মিডিয়াম কার্বন। এটাকে আমরা কি বললাম? মিডিয়াম কার্বন স্টিল। এটাকে কি তৈরি করা হবে না? আচ্ছা, অ্যাক্সেল দেখেছো? গাড়ির অ্যাক্সেল যে তৈরি হয় সেগুলো দেখেছো? অ্যাক্সেলসগুলোকে দেখেছো? না স্যার। আচ্ছা, ড্রপ ফোর্জিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। ড্রপ ফোর্জিং এর ক্ষেত্রে অতি অবশ্যই এগুলো কিন্তু লিখবে, কারণ হচ্ছে এইটাই হচ্ছে প্রশ্ন। হাই টেনসাইল টিউব তৈরি হয়। আচ্ছা, ওয়্যার দেখেছো তো? ওয়্যারস তৈরি হয়। তার এবং এগ্রিকালচারাল কি হচ্ছে না, যত টুলস ততগুলো তৈরি হয় কি। এবারে আচ্ছা, আমি অ্যারো দিয়ে দিই, না হলে সমস্যা আছে। কোনটা থেকে কোনটা তোমরা তখন গুলিয়ে ফেলবে, তাই না? যদিও আমি কালারটা দিয়েছি, কালারটা এই জন্য আমরা একটু বাই কালার করে করে লিখছি। আচ্ছা, এতটুকু বোঝা গেছে। 3 রকমের কার্বন পার্সেন্টেজ অনুযায়ী আমরা লোহা পেলাম, নামও দিয়ে দিলাম, তার ব্যবহারও জেনে গেলাম। এরপরে 0.5 থেকে, ভালো করে দেখো, 0.5 থেকে 0.7%। একে কি বলে? সেম জিনিসই বলে, মিডিয়াম কার্বন স্টিল। ঠিক আছে, কিন্তু দেখো মিডিয়াম কার্বন স্টিল 3 থেকে 5 ছিল, 5 থেকে 7, তাহলে একেও মিডিয়াম বলছি, একেও মিডিয়াম বলছি। আচ্ছা, 15-র হাফ কত হয়? 15-র হাফ 7.5 হয় না? তো সেই জন্য হ্যাঁ ওখানে স্যার। ছিল। তো একে ইউজ করব, ইউজটা কি সেইটা আমাদেরকে জানার আছে। যেহেতু একটু হার্ডার, ভালো করে বুঝবে, যত আস্তে আস্তে আমরা কার্বন বাড়াচ্ছি, কার্বন বাড়লে কি হবে আগেই বলে দিয়েছি, শক্ত হবে। তো তাই এটা যেহেতু হার্ডার, 1 নম্বর হচ্ছে হার্ডার হয়ে গেল, তখনই হয়ে যাবে টাফার। ঠিক আছে, তখনই হয়ে যাবে ওটা টাফার। এবং তুমি বলো তো, ডাকটাইলটা ঠিকঠাক থাকবে না লেস ডাকটাইল হয়ে যাবে? যত নরম থাকবে তত তো তাকে তারে বা সিটে পরিণত করা যায়। শক্ত হলে কি তারে সিটে পরিণত করা যাবে? হয় না। না। তাই এইটা হয়ে গেল তার বৈশিষ্ট্য, হার্ডার হয়ে যাবে, টাফার হয়ে যাবে, লেস ডাকটাইল। তাহলে তৈরি হবে কি কি দেখো, একটু কত সুন্দর দেখো, স্প্রিং একটু শক্তিশালী দরকার না? তাই স্প্রিং তৈরি করে দিলাম এখানে। লোকোমোটিভ টায়ার, বলছি স্যার এটা আবার কেমন স্যার? এটা জানি না, লোকোমোটিভ টায়ার আবার কি জানি নাকি? বলতে পারবে কেউ লোকোমোটিভ টায়ার কি?
না স্যার। রেলে লাগে, ঠিক আছে। ডাইজ, ফোরজিং ডাইজ অ্যাকচুয়ালি বললে সবচেয়ে ভালো হবে, ফোরজিং ডাইজ। ওয়্যার রোবস, ওয়্যারের যে দড়ি হয় না, দড়ি দেখেছো তো, তারের দড়ি হয় তো। আচ্ছা, রিভেট তোমরা ব্যবহার করেছো তো, রিভেট, রিভেটস। আচ্ছা, হ্যামার ব্যবহার করেছো, হ্যামার, হ্যামার। হ্যাঁ স্যার। ব্যাস, এই যে এইগুলো তৈরি হয়ে গেল। কি বোঝা যাচ্ছে এবারে? আচ্ছা, ভালো লাগছে এটা এগুলো জানতে, হ্যাঁ স্যার। না অসুবিধা হচ্ছে? না না স্যার। স্যার। চলো নেক্সট দেখো, 7 থেকে 9। এইখানে বলে দিই, এইখানে বলে দিই, এইটা ছিল আমাদের ক্ষেত্রে লো। ভালো করে দেখো, এই দুটো ছিল আমাদের ক্ষেত্রে লো, এটা হলো মিডিয়াম। ওকে, এরপরে যেটা আসছে সেগুলোকে কি বলবো? হাই। কত না দেখো, 0.7 থেকে 0.9%, 0.7 থেকে 0.9। আচ্ছা, এটা থেকে কি তৈরি হচ্ছে, একে কি বললাম আমরা? হাই কার্বন স্টিল। ব্যাস, কি তৈরি হবে? ভালো কথা দেখো, হাই তো আরো হবে 0.5, আস্তে আস্তে এটা কি হার্ড হয়ে যাবে আরো তুলনামূলকভাবে? হ্যাঁ স্যার। আগেরটা থেকে কি আরো হার্ডার হবে, হ্যাঁ আরো স্যার। কি লেস হ্যাঁ স্যার। ডাকটাইল হবে? মানে নিজেরাই অনুভব করো যে স্যার আরো এটা লেস ডাকটাইল হবে, এবং স্লাইডলি টাফ, LIGHT, এটা হবে না, GHT, স্লাইডলি টাফ ফেস হয়ে যাবে, টাফ, টাফ পর্যন্ত থাক। হয়েছে? এখানেও আমরা কি করব, তৈরি করছি স্প্রিং, কম টাফ যুক্ত স্প্রিং, তাহলে মিডিয়াম কার্বন থেকে তৈরি করব। হেভি স্প্রিং লাগবে, তাহলে এখান থেকে তৈরি করব। এখানেও ডাই তৈরি হবে। এবারে ডাইটা যেখানে যদি শক্ত লাগে তাহলে এটা হবে। সিআর ব্লেড, সিআর মানে সিড কাটার জন্য যে ব্যবহার হয় মেশিনটা, তার নাম হচ্ছে সিআর মেশিন। তার যদি ব্লেড তৈরি করতে হয়, সেই ব্লেডটা। এবং দুর্দান্ত জিনিস, কাঠ কাটার যে চিজেল, কাঠ কাটার চিজেল দেখেছো? কাঠ কাটার চিজেল ব্যবহার করা। নেক্সট চলে এসো 0.9 থেকে 1.1%। এখানে এটাকেও তো সেম বলছি, তাহলে জাস্ট কি কমে যাবে, তার ইউজটা একটু স্পেশাল জায়গায় চলে যাবে। কোল্ড চিজেল তৈরি করবো এবারে। কি চিজেল তৈরি করব? কোল্ড চিজেল, কোল্ড। একদম। পাইপের ডাই বা প্রেস ডাই বলা হয়, প্রেস ডাইজ তৈরি করা হবে। পাঞ্চ, পাঞ্চ ব্যবহার করেছ? হ্যাঁ উডের, স্যার। উড ওয়ার্কিং যতগুলো যে আমাদের টুলস আছে, উড ওয়ার্কিং এর, উড ওয়ার্কিং যে টুলসগুলো সেইগুলো, এবং অ্যাক্সেস। নেক্সট অ্যান্ড লাস্ট কত হবে? 1.1 থেকে হবে, তাই না? 1.1 থেকে আমরা 1.4%। এটা একটু কালারটা চেঞ্জ করতেই হবে, নাহলে আবার গুলিয়ে ফেলবে, নাহলে আবার সমস্যা যাবে। কিটা করে দিলাম রে বাবা, তাই চলে গেলাম। আচ্ছা আচ্ছা, চলো এখানে আমি একটু ব্যাক 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 ব্যাক, কালারটা না চেঞ্জ করলে হবে। চলো নেক্সট হচ্ছে 1.1 থেকে আমরা পাচ্ছি কি জি 1.4%। নাম সেই থাকবে, খালি জিনিসগুলো দেখো সবচেয়ে শক্ত হয়ে গেছে এটা, তাই আমরা এবার যেগুলো যেগুলো লিখবো সেগুলো স্যার একদমই জানি না। হ্যান্ড ফাইলস জানা আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার জানা। ড্রিলস জানা আছে? হ্যাঁ জানা আছে। গেজ জানা আছে? আচ্ছা বাবা কি লিখছে, মেটাল কাটিং টুল যত আছে, হয়েছে? এবং রেজার, রেজার হলো।
বুঝতে পারলে? তাহলে একটা জিনিস তো বোঝা গেল, একটা জিনিস কি বোঝা গেল স্যার? আচ্ছা, যদি হ্যান্ড ফাইল, ড্রিল এগুলো তৈরি হলো হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়েছে, কাটছে কাকে? সফট। তাহলে লোহা দিয়ে লোহাকেই কাটানো হচ্ছে তো নাকি? অপেক্ষাকৃত হাই থেকে অপেক্ষাকৃত হাই যখনই আমরা কার্বন পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি সেটা হয়ে যাচ্ছে শক্ত, যখনই আমরা লো কার্বন পার্সেন্টেজ দিচ্ছি সেটা হচ্ছে নরম। ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আমাদের হাই। বলো, আমার আজকের টপিক কিন্তু কমপ্লিট। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। কেমন লাগলো আজকের জিনিসটাকে? এই যে জিনিসটা আমরা জানলাম, এই জিনিসটা জেনে কেমন লাগলো বলো ফার্স্ট? একে পড়তে হবে, মুখস্থ করতে হবে, কি এটা নিয়ে চর্চা করলে মনে থাকবে ওটা তো আমরা পরে আসছি। বাট আমরা যে জিনিসটাকে আজকে জানলাম বা শিখছি বা শিখে গেলাম আজকে, এই জিনিসটাকে আজকে কেমন লাগলো? মানে এটা ভালো স্যার। আমাদের ক্ষেত্রে জরুরি না জরুরি নয়? দেখো জিনিসটা জরুরি স্যার। একদম একদম রড আয়রন সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, কেন লোহা লোহা চারিদিকেই লোহা, কিন্তু অ্যাকচুয়ালি লোহাটা যে কি সেটা কিন্তু সাধারণ মানুষ তো জানবে না। এটা আমরা টেকনিক্যাল পার্সন হিসাবে যখন বিলং করছি আমাদেরকে কিন্তু অবশ্যই জানা উচিত যে লোহা বলতে শুধু সব লোহা এক না, ঠিক আছে? তো লোহা বলতে যেহেতু সব লোহা এক না, তাহলে রড আয়রনের ব্যবহার জেনে গেছি, তাহলে আমরা জানবো, আজ থেকে জানবো যে এগ্রিকালচারাল টুল মানে ওটা কিন্তু রড আয়রন জেনে নেব। আমরা মেরিনের কিছু টুলস তৈরি হচ্ছে মেরিনে, তাহলে সেটাকেও জেনে নেব রড আয়রন। আমরা আয়রনের সঙ্গে কার্বনের পার্সেন্টেজটাকে মিশিয়ে কম থেকে বেশি বেশি মিশে তৈরি করলাম কি না স্টিল। এবং সেই যে স্টিলের লো বা প্লেন কার্বন স্টিল থেকে মিডিয়াম থেকে হাই, প্রত্যেকটার নির্দিষ্ট একটা গুরুত্ব আছে, কি ঠিক না? এটাই তো জেনে গেলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ তো আজকে এইটুকুই জানলাম, আশা করি ক্লাসটা ভালো লেগেছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার।